নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের সেনাবাহিনী নাকি বিপুল শক্তিশালী, তারা ভারতীয় সেনাবাহিনীকে মুহূর্তের জবাব দিতে তৈরি, তারা সবসময় ওয়ার রেডি থাকে। বাংলাদেশ বর্ডার গার্ড ভারত বাংলাদেশ সীমান্তে সর্ষের ক্ষেতের মধ্যে বাংকার তৈরি করছে। সুদি ইউনূস সেনাবাহিনীর এক অনুষ্ঠানে গিয়ে সেনাকে তৈরি রাখার কথা বলছেন। বাংলাদেশের সেনাকর্তারা পাকিস্তানে চলে গিয়ে পাকিস্তানের সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। পাকিস্তান থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনবেন। করাচিতে পাকিস্তানের নৌবাহিনী বাংলাদেশের নৌবাহিনী যৌথ মহড়া দিচ্ছে। আইএসআই এর ডিজি পাকিস্তান চলে এলেন। সেখানে আনসারুল্লাহ বাংলার প্রধান জঙ্গি জসিমউদ্দিন রহমানির সঙ্গে বৈঠক করে চিকেন নেকে কিভাবে হামলা চালানো যায় তা নিয়ে ছক কষলেন। তারপরেই আমরা দেখলাম বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়িকে ধূলিসাৎ করে দেওয়া হলো বুলডোজার দিয়ে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর আক্রমণ করা হচ্ছে, অভিনেত্রীদের থানায় ডেকে হেনস্থা করা হচ্ছে। তবে পাল্টা আওয়ামী লীগও এবার পথে নামছে, তারাও এবার একটা প্রতিরোধের রাস্তায় যাচ্ছে। কারণ কি বলছি, জল যখন মাথার উপর দিয়ে বইতে শুরু করে তখন আর কিছু করার থাকে না। ইটস এ ফ্যাক্ট। তখন আর কিচ্ছু করার থাকে না, এটাই হচ্ছে। এবং ওই যে মাহফুজ বলেছিল না, গৃহযুদ্ধের জন্য তৈরি হতে, পুরনো বন্দোবস্ত বিরুদ্ধে ওরা লড়াই করবে। এই জঙ্গিটা হিজবুতের সদস্য, তো ওর জঙ্গিবাদকে গুছিয়ে দেওয়া হবে। এবং এই যে সমন্বয়ক সব কটা জঙ্গি, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, এরা মস্তিষ্ক মধ্যে ঘৃণা। এদের মধ্যে আপনি কোথাও কোনো রকম সহাবস্থানের মনোভাব পাবেন। এই যে আপনার ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ি যখন ভাঙা হলো তখন পাকিস্তানের ফ্ল্যাগ, আইসিসের ফ্ল্যাগ উঠতে দেখা গেছে, উর্দুতে কথা বলতে শোনা গেছে। ডিফেন্স পাকিস্তান বলে আইএসআই এর প্রক্সি সমাজ মাধ্যমে আছে, তারা বলছে কি ৩২ নম্বর ধানমন্ডিতেই ভারতের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তান ভাঙার চক্রান্ত হয়েছিল। সেখানে কিছু উর্দু শব্দ শোনা গেছে। আসলে বাংলাদেশে এখনো প্রায় ১.৫ লাখের মতো উর্দুভাষী মানে বিহারি মুসলমান আছে, যারা মানে করাচিতে আছে। করাচিতে ওই MQM মুভমেন্ট হতো না, মুত্তাহিদি কোয়ামি মুভমেন্ট, আলতাফ হোসেন তার নেতা ছিল। এই বিহারি মুসলিমরা যারা উর্দু বা উর্দুতেই কথা বলে, তারা ঢাকায় ঘেটো মধ্যে আছে। তাদের ভীষণ রাগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের বিরুদ্ধে। তারা সেদিনকে গিয়েছিল এই ভাঙচুরের কাছে। যাই হোক, তাহলে সেনাবাহিনী নাকি বীর বিক্রমে যায় সেখানে, তখন ওখানে উপস্থিত ছাত্র জনতা বুয়া 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 এসব বলে, ভুয়ো 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 বলে, সেনাবাহিনী লেজ তুলিয়ে পালিয়ে যায়। এখানেই প্রশ্ন, বাংলাদেশের সেনাবাহিনী হাতে চুরি পরে বসে থাকে? এটাই আমার মতে বাস্তব। জানেন তো, বাংলাদেশের সেনাবাহিনী কোনদিন যুদ্ধ বিগ্রহে জড়ায়নি, সেভাবে ইনসার্জেন্সি মোকাবিলাও তারা করেনি। মুক্তিযুদ্ধে ভারতীয় সেনারা মুক্তিবাহিনীর গেরিলাদের ট্রেন করেছিল, তারা মুক্তিযুদ্ধে লড়েছিল ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। আর সাবেক পাকিস্তানের যারা সেনা ছিল, যারা বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তানে কাজ করতেন, তারা ছিলেন। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সৈন্যবাহিনীকে কোনো রকম লড়াই সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয়, তাই তারা হাতে চুরি পরে বসে আছে। তাদের হাতে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করছে। কিন্তু ছাত্র জনতা ভুয়ো 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 বলে চিৎকার করল, আর সেনাবাহিনী ল্যাজ তুলে ব্যারাকে ফিরে গেল। কিরকম অবাক লাগে না? ভারতীয় সেনাবাহিনীকে কেউ এসব বলতে সাহস পাবে? চোখে চোখ রেখে কথা বলতে সাহস পাবে? সেনাবাহিনী যখন রুট মার্চ করে কোনো জায়গাতে, তখন আমরা একই সঙ্গে আমাদের সেনাবাহিনীর জন্য গর্বিত হই এবং দুষ্কৃতীরা ভয়ে ঘরে ঢুকে যায়। এই সেনাবাহিনী অকুত ভয়ে আমাদের সঙ্গে থাকে, দেশবাসীর সঙ্গে। সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী, অনেক কিছু আছে।
কোন ভারতীয় নাগরিক সেনাবাহিনীকে বলবার সাহস পাবে ভুয়ো 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 বা অন্যরকম কোন ডেরোগেটারি কমেন্টস? স্পর্ধাই দেখাবে না, কারণ তারা সেনাবাহিনীকে শ্রদ্ধা করে। বাংলাদেশের সেনাবাহিনী জনগণের বিশ্বাস শ্রদ্ধা হারিয়েছে। তার কারণ আছে, ঐতিহাসিক কারণ। মুক্তিযুদ্ধের পরে তো দেশ স্বাধীন হলো, তারপর সেনাবাহিনী কি করলো? কু। দুজন রাষ্ট্রপতি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছিলেন। প্রথমজন শেখ মুজিবুর রহমান সপরিবারে 1975 সালের 15ই আগস্ট এই 32 নম্বর ধানমন্ডির বাড়িতে, আর 80 সালে জিয়াউর রহমান, তিনি তখন রাষ্ট্রপতি, চট্টগ্রাম সার্কিট হাউসে। জিয়াউর রহমান তখন ঘুমিয়েছিলেন, ওনার দলের কোন একটা বিষয় নিয়ে তিনি গিয়েছিলেন, তাকে হত্যা করে। তারপর তার মৃতদেহ নিয়ে গিয়ে চট্টগ্রামে একটা গ্রামের মধ্যে একটা জঙ্গলে সমাধিস্থ করা হয়। আর শেখ মুজিবুর রহমানের মৃতদেহ 32 নম্বর ধানমন্ডিতে সিঁড়ির উপর পড়েছিল। দুপুর বেলা সেনাকপ্টারে করে টুঙ্গি পাড়ায় তার পৈতৃক ভিটেতে গিয়ে তাকে কোনো রকমে মাটি দেয়া হয়। পরে শেখ হাসিনা তার বাবার সমাধিকে রাষ্ট্রীয় মর্যাদায় গড়ে তোলেন। তাহলে বাংলাদেশের সেনাবাহিনী কু করতে অভ্যস্ত, গুম করতে অভ্যস্ত, নিরীহ মানুষদের অত্যাচার করতে অভ্যস্ত। এরা অনেক কু করে ক্ষমতা দখল করেছে, এরশাদ থেকে শুরু, তার আগেও হয়েছে, 11 হয়েছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন সব হয়েছে। জিয়াউর রহমান নিজে সেনাকর্তা ছিলেন। তাহলে বাংলাদেশের সেনাবাহিনী লড়াই করেনি শত্রুর সঙ্গে, ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছে, এবং দুজন রাষ্ট্রপতিকে তারা খুন করেছে। তাদের মধ্যে একজন নিজেই সেনাকর্তা ছিলেন, কোর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের সময়। এই হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর চরিত্র। পিছন থেকে খেলা, ব্যাকডোর পলিটিক্স। এখন সরাসরি তো সেনা ক্ষমতা দখল করলে বিশ্বের মধ্যে সমালোচনায় পড়তে হয়। পাকিস্তানে দেখছেন একটা পুতুল সরকার আছে, আসল ক্ষমতা কিন্তু আইএসআই এবং রাওয়ালপিন্ডির সেনা সদরের হাতে। সেনা প্রধান আসিম মুনির যা বলেন শাহবাজ শরীফ শুনতে বাধ্য। এদিক ওদিক করলেই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, ঠিক যেটা ইমরান খানের সঙ্গে করেছিল তারা। ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে সেনা, চালিকা শক্তি সেনা। তাই সেনা প্রধান বারে বারে বুঝিয়ে দেন যে আসল ক্ষমতার কেন্দ্র হচ্ছে তিনি। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলুন, যখন ইউনূস জাতিসংঘের অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা গেলেন, তখনই সেনা প্রধান রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বলে দিলেন কবের মধ্যে নির্বাচন করতে হবে। আবার সেনা প্রধান প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বললেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করলেই মায়ানমার বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত থাকবে। তাহলে সেনারা বাংলাদেশে প্রভূত ক্ষমতার অধিকারী। বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যখন দুর্বল হয়, তখন সেনা আরো ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। আর যেহেতু এই সেনা কখনো যুদ্ধ করেনি, এখন তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করছে, তাই তারা হতবম্ব দ্বিধান্বিত, কি করবে, কোনো স্পষ্ট ইনস্ট্রাকশন নেই। সেই জন্য তাদেরকে ভুয়ো স্লোগান শুনতে হয়েছে ছাত্র জনতার কাছ থেকে। এই যে কদিন আগে বিএনপির এক যুব নেতাকে সেনাবাহিনী তুলে নিয়ে গিয়ে খুন করেছে। বিএনপির নেতারা সেনাবাহিনীর দিকে আঙুল তুলতে পারছে না, তারা বলছে সাদা পোশাকে কয়েকজন লোক এসে তুলে নিয়ে গেছে। আবার বলছে আওয়ামী লীগের লোকজন তো এখনো আছে প্রশাসনের অন্দরে। সেনা যে গুম খুন করতে বাংলাদেশে অভ্যস্ত, সেটা বাংলাদেশের মানুষ জানেন, কিন্তু সংবাদ মাধ্যমে নিয়ে কিছু বলে না। আর রাজনৈতিক নেতৃবৃন্দ কোনো এক অজ্ঞাত কারণে, হয়তো ভয়ই, সেনার এই দুর্বিনীত আচরণ নিয়ে রাটি পর্যন্ত কারেন না। এই যে খুব শুনেছিলাম আয়না ঘর, গুম ঘর, সেখানে নাকি গায়েব করে গুম করে দেয়া হয়। ইউনূস তারা কমিশন করেছেন, 6 মাস তো হয়ে গেল। নোবেলের শান্তি পুরস্কার প্রাপক ইউনূস
ডিজিএফআই বা সেনা সদরে গিয়ে সেই গুমঘরের সন্ধান পেয়েছেন? পাননি, ঢুকতেই দিচ্ছে না সেনা। তাহলে স্বৈরাচারের প্রতীক 32 নম্বর ধানমন্ডি ভাঙা হচ্ছে, আওয়ামী লীগের নেতাদের বাড়ি সম্পত্তি ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মুখ খুললে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, অভিনেত্রীরা পর্যন্ত বাদ যাচ্ছেন না। কিন্তু সেনা যেখানে ওই কি আয়নাঘর বা গুমঘর করে রেখেছিল, যেটা নিয়ে ইউনূস বড় বড় কথা বলেছিলেন, তার অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না, ঢুকতেই পারছে না ইউনূস। নোবেলের শান্তি পুরস্কার পাওয়া, ভাবতে পারছেন কত বড় লোক, সারা বিশ্বে ইউনূসের নামে জয়ধ্বনি করে যে বাংলাদেশকে রক্তে ভাসিয়ে দেওয়ার জন্য। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আসলে ভয় পায় এই হতবীর্য লোকগুলো, সেনাকে ভয় পায়, কারণ সেনা লড়াই করতে পারে না ঠিক আছে, কিন্তু গুম খুন করতে একেবারে পারদর্শী। যখন তখন যাকে খুশি রাতের অন্ধকারে ভোরবেলা প্রকাশ্য দিবালোকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে বাবা মার সামনে, তারপর তার আর খোঁজ মেলে না, তারপরে অর্ধমৃত অবস্থায় ফেরত দেওয়া হয়, যা মরে যাওয়ারই সামিল। দীর্ঘদিন ধরে হয়েছে, হাসিনা জমানাতে হয়েছে, এখনো হচ্ছে। এখন সেনা আরো পাওয়ারফুল, তারা বুঝতে পেরেছে যে তারাই হচ্ছে আসল ক্ষমতার উদ্দেশ্য। বাংলাদেশের সেনাবাহিনী, আমি আগের প্রতিবেদনে বলেছিলাম যে রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীতে সব থেকে বড় সংখ্যায় যায়, কারণ ডলার কামানোর সুযোগ, এবং রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীতে যোগদান করার জন্য রীতিমতো লবিবাজি চলে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে, ধরা ধরি উৎকোচ প্রদান সবকিছু হয়। হাসিনা একবার সতর্ক করেছিলেন সেনাবাহিনীকে, যারা অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারকে সমর্থন করছে তারা কিন্তু ভবিষ্যতে রাষ্ট্রপুঞ্জে শান্তি বাহিনীতে যোগদানের সুযোগ পাবেন না। সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছিলেন সেনাবাহিনীর জওয়ান অফিসারদের, কারণ রাষ্ট্রপুঞ্জে শান্তি বাহিনীর সব থেকে বেশি সদস্য যায় বাংলাদেশ থেকে, এবং সেখানে যাওয়ার জন্য একেবারে হুড়োহুড়ি পড়ে যায়, কারণ নগদ নারায়ণের আকর্ষণ। তাহলে যে সেনা রাষ্ট্রপুঞ্জে শান্তি বাহিনীতে যায় সেই সেনা নিজের দেশে শান্তি রক্ষা করতে পারে না। সেই সেনাকে দেখে ছাত্ররা, জনতা বা জঙ্গিরা তাড়া করে, ভুয়ো ভুয়ো বলে স্লোগান দেয়, সেনাবাহিনী ল্যাজ তুলে সেনা ব্যারাকে ফিরে যায়। এই হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষমতা। কিন্তু সুযোগ সুবিধা কম পায় না, প্রচুর সুযোগ সুবিধা। এখন পাকিস্তানে তো একটা ফেল স্টেট, পিছিয়ে পড়া দেশ, 1000 পাকিস্তানি টাকায় 1 লিটার পেট্রোল পাওয়া যায়, কিন্তু পাকিস্তানের ব্যুরোক্র্যাট বলুন, পলিটিশিয়ান বলুন, সেনাকর্তা বলুন, সবারই বিদেশে নামি দামি দামি অ্যাপার্টমেন্ট, বাংলো, বিদেশি গাড়ি, ব্যাংক ব্যালেন্স আছে। বাংলাদেশের সেনাকর্তারাও দেখবেন প্রত্যেকের কোথাও না কোথাও সম্পত্তি আছে, তারা খুব ক্রিম ডে লা ক্রিম অফ দ্য সোসাইটি, কিন্তু কার্যক্ষেত্রে ঠুটো জগন্নাথ। তারা একটা সামান্য বিক্ষোভ টাঙাতে পারে না, হাত গুটিয়ে বসে থাকে, লেজ তুলে পালায়। এরাই আবার শান্তি বাহিনীতে যায়, রাষ্ট্রপুঞ্জের দেশে দেশে শান্তি বাহিনী যায় যখন, শান্তির কাজে যায় বাংলাদেশ সেনা। আর নিজের দেশে যখন অশান্তির আগুন জ্বলছে, যখন খোদ ঢাকা শহরে ঐতিহাসিক 32 নম্বর ধানমন্ডি পুড়ে খাক হয়ে গেল, তখন সেনাবাহিনীকে দেখাই গেল না। শুধু ধানমন্ডি কি, সারা বাংলাদেশ জুড়ে যেটা হলো, তাণ্ডব হলো, কোথায়? সবকিছু মিটে যাওয়ার পর সেনাবাহিনী আসে। এক সেনাকর্তা কুমিল্লাতে মাইক নিয়ে বলছে, ইসকন জঙ্গি সংগঠন, ইসকনের কাজ বাংলাদেশে করতে দেওয়া যাবে না। ইসকন জঙ্গি সংগঠন পৃথিবীর কোনো দেশে না মানবে না। স্বয়ং তুলসী গাবার্ড, আমেরিকার ইন্টেলিজেন্স ডিরেক্টর, প্র্যাকটিসিং হিন্দু, ইসকনের সদস্য। আসলে হিজবুত তাহরির, আল কায়দা, আইসিস, মাইসিস, কত গিয়েছে না, লস্করে তৈবা, এইসব ফান্ডামেন্টালিস্ট ইসলামিক সংগঠন সারা বিশ্ব এদেরকে ঘৃণা করে, ইসলামোফোবিয়ায় ভোগে। সঙ্গত কারণ আছে। জঙ্গি মানেই দেখবেন একটা বিশেষ ধর্মাবলম্বী, এটা সত্যি। কিন্তু
ওই সমাজের মুক্তমনা অংশ কখনো জঙ্গিবাদের বিরুদ্ধে মুখ খোলে না, এটাই অবাক লাগে। এখনো বাংলাদেশের রাস্তায় হিজবুত তাহরীর প্রকাশ্যে সভা সমিতি করছে, খিলাফত প্রতিষ্ঠার কথা বলছে, নিষিদ্ধ সংগঠন, পুলিশ থামাচ্ছে না, সেনাবাহিনীকে দেখা যায় না। পাকিস্তানে পর্যন্ত হিজবুত তাহরীর নিষিদ্ধ। লেবানন, ইয়েমেন এবং ইউনাইটেড আরব এমিরেটস ছাড়া কোথাও হিজবুত তাহরীরের স্বীকৃতি নেই, সব জায়গায় নিষিদ্ধ। আর বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব হিজবুত তাহরীরের প্রতিষ্ঠাতা, প্রধান উপদেষ্টার মুখ্য সহকারী হিজবুত তাহরীরের সক্রিয় জঙ্গি। বাহ, চমৎকার। তাই নিজেদের পাপ ঢাকতে ইসকনের মতো যারা ভক্তিবাদ প্রচার করে তাদের গায়ে জঙ্গি তকমা লাগাচ্ছে ইউনূসের জঙ্গি সরকার। এবং অবাক হয়ে গেলাম আনন্দবাজার রিপোর্ট পড়ে, এক সেনাকর্তা মাইকে বলছে যে ইসকন জঙ্গি সমর্থক, ইসকন জঙ্গি সংগঠন। মানে সেনাবাহিনীর মধ্যে কতটা র্যাডিকালাইজেশন হয়েছে। ইসকনের নিরীহ ভক্তদের দিকে তারা বন্দুক তাক করে, কিন্তু ৩২ নম্বর ধানমন্ডিকে যখন জঙ্গি জিহাদিরা ভেঙে গুড়িয়ে দেয়, যখন যেখানে আইসিসের পতাকা ওড়ে, যখন সেখানে পাকিস্তানের ফ্ল্যাগ ওড়ে, তখন সেনা ল্যাজ গুটিয়ে ব্যারাকে পালিয়ে যায়। এই হচ্ছে বাংলাদেশ সেনার প্রকৃত চরিত্র। মেরুদণ্ড বলে কিচ্ছু নেই, শুধু ষড়যন্ত্র করেছে বাংলাদেশের সেনা। ৫৩ বছরের স্বাধীনতা বাংলাদেশ পেয়েছে, তো রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। দুজন রাষ্ট্রপতিকে সেনাবাহিনী খুন করেছে, এখনো তারা ক্ষমতা দখলের স্বপ্ন দেখে, কিন্তু সরাসরি পারে না, তো সেই জন্য ব্যাকডোরে নানা রকম খেলা খেলে। এই হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রকৃত চরিত্র।